চারিদিকে বেশ বরফের চাই পড়ে আছে এবং সেটা কোথায়? অবশ্যই উচ্চ অক্ষাংশে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের শ্রুতি ম্যাডাম আজকে চলে এসেছি ক্লাস 10 এর প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে হিমবাহ টপিক নিয়ে। তোমরা দেখেছো যে আমার আগের চ্যানেলগুলোতে নদী পর্যন্ত আমি আলোচনা করে দিয়েছি। আজকে আলোচনা করব হিমবাহ টপিক নিয়ে। তবে এই হিমবাহ টপিকটা কিন্তু শুধু যে ক্লাস 10 এর স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট তা নয়। তোমরা যারা ক্লাস 12 এর স্টুডেন্ট আমার এই ভিডিওটা দেখছো আজকে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা গ্র্যাজুয়েশনের স্টুডেন্টস, পোস্ট গ্র্যাজুয়েশনের স্টুডেন্টস, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও সর্বোপরি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত কম্পিটিটিভ এক্সাম হয়, মানে যত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সব কম্পিটিটিভ এক্সামই কিন্তু এই হিমবাহ বিষয় থেকে একটা কি দুটো প্রশ্ন আসে। সুতরাং প্রত্যেককেই বলবো খুব ভালোভাবে আজকের ক্লাসটা করো। হ্যাঁ, হিমবাহ বিষয়টা অনেকটা বড়, একটা ক্লাসে আমি সব বোঝাতে পারবো না একটা ভিডিওতে। আমি একটু পাটে পাটে ভিডিওগুলো দেবো, তোমরা কিন্তু দেখতে থাকো। তো চলো তাহলে শুরু করা যাক। হিমবাহ নামটা শুনলেই আমাদের যেটা মনে আসে যে বরফের চাই, চারিদিকে বেশ বরফের চাই পড়ে আছে এবং সেটা কোথায়? অবশ্যই উচ্চ অক্ষাংশে বা উচ্চ পার্বত্য অঞ্চলে, তাই তো? হিমবাহের ইংরাজি প্রতিশব্দ গ্লেশিয়ার। নদী যেমন আমরা পড়েছিলাম যে নদী হলো ভূমির ঢাল বরাবর প্রবাহিত জলের ধারা। হিমবাহ কি? হিমবাহ আমি প্রথমে কি বললাম যে বরফের যেন স্তূপ। তো হিমবাহ সেই বরফের যে স্তূপটা যদি চলমান হয়, যদি গতিশীল হয়, তাহলে তাকে আমরা বলবো হিমবাহ। তাহলে আমরা বলতে পারি বরফের চলমান ভর হলো হিমবাহ। কিন্তু হিমবাহ একদিনে গঠিত হয় না। আমরা যে বরফের চাইগুলো বিভিন্ন জায়গায় দেখি উচ্চ অক্ষাংশে, সেখানে কিন্তু একদিনে এগুলো গঠিত হয় না। এর কয়েকটা স্তর রয়েছে বা পর্যায় রয়েছে। প্রথম পর্যায়টা কি? প্রথম পর্যায়টা হলো নেভে। নেভে বলতে কি বোঝায়? তেজা তুলোর মতন তুষারকে বলা হয় নেভে। মানে দেখবে ধরো তুষার পড়ছে, সেই তুষার মানে তো একদম সূক্ষ্ম সূক্ষ্ম বরফের কুচি, মানে পাউডারের মতন, ঠিক আছে? তো সেইটা মানে সেই অবস্থাটাকে বলা হয় নেভে। প্রথমেই কিন্তু বরফ একদম আমাদের ফ্রিজের বরফের মতো হয় না। তারপরে এই নেভেটা যখন আরেকটু সংঘবদ্ধ হয়, জমাট বাঁধে, তখন তৈরি হয় ফিল্ম। এবং এই ফিল্ম যখন আরো জমাট বেঁধে সংঘবদ্ধ হয়ে শক্ত হয়, তখন তৈরি হয় কঠিন বরফ। মনে রাখবে এই নেভে থেকে কঠিন বরফ হতে সময় লাগে অনেক বছর, প্রায় 10 বছরের উপর সময় লেগে যায়। এবারে আমরা দেখে নিই হিমবাহের শ্রেণী বিভাগ। হিমবাহ কি ধরনের ভূমিরূপের উপরে বা কি ধরনের ভৌগোলিক অবস্থানে কি কি নামে পরিচিত। প্রথমেই দেখে নিই আমরা হিমবাহের শ্রেণীবিভাগকে 3টে ভাগে ভাগ করা যায়। প্রথমেই মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহ বলতে বিশাল অঞ্চল জুড়ে, মানে মনে করো একটা গোটা মহাদেশ যদি হিমবাহে ঢাকা থাকে, তাহলে হিমবাহের স্তরে বরফ বা এরকম বরফের স্তরে যদি ঢাকা থাকে, তাকে আমরা বলবো মহাদেশীয় হিমবাহ। যেমন পৃথিবীর উল্লেখযোগ্য একটি দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হলো আন্টার্কটিকার ল্যাম্বার্ট। আর আমরা জানি আন্টার্কটিকা একটি বরফে ঢাকা মহাদেশ। তাহলে বোঝা গেল মহাদেশীয় হিমবাহ কাকে বলে। সেকেন্ড, পার্বত্য হিমবাহ। পার্বত্য হিমবাহ বলতে পর্বতের বিশাল অঞ্চল জুড়ে, পুরো পার্বত্য অঞ্চল জুড়ে, পার্বত্য অঞ্চলের উচ্চ অংশ, ঠিক আছে, সেই জায়গাটা যদি পুরোটাই হিমবাহে ঢাকা থাকে, তাকে বলা হয় পার্বত্য হিমবাহ। উদাহরণ হলো আলাস্কার হুবার্ড। ইনফরমেশন দিয়ে দিই, এই যে মহাদেশীয় হিমবাহ, মহাদেশীয় হিমবাহ তো এমন নয় যে পুরোটাই ফ্ল্যাটল্যান্ড হবে, সেখানেও পাহাড় থাকবে, মালভূমি থাকবে, তাই তো? তো এরকম মহাদেশীয় হিমবাহেতে যদি বরফ মুক্ত পাহাড় দেখা যায়, সেই বরফ মুক্ত পাহাড়গুলোকে বলা হয় বরফ মুক্ত পাহাড়কে বলা হয়, মনে রাখবে, লুনাটাক।
নুনাটাক। এই নুনাটাক নামটা হিমবাহ অঞ্চলের উপজাতি সম্প্রদায় এস্কিমোদের দেওয়া। এরপরে আমরা দেখে নিই পাদদেশীয় হিমবাহ, মানে পার্বত্য অঞ্চলের অবশ্যই উচ্চ অক্ষাংশে এবং উচ্চতা যেখানে বেশি হবে সেই রকম পার্বত্য অঞ্চলের পাদদেশীয় অঞ্চল যদি হিমবাহে ঢাকা থাকে, এরকম বিশাল সুবিস্তৃত পাদদেশীয় হিমবাহকে বলা হয় পাদদেশীয় হিমবাহ। যেমন আলাস্কার মালাস্পিনা হলো এরকম দীর্ঘতম একটি পাদদেশীয় হিমবাহ। পাদদেশীয় হিমবাহ তো যখন ধরো গতিশীল হয়ে মানে মুভ করে গড়িয়ে গড়িয়ে যখন মানে প্রবাহিত হয়ে আর কি, বরফের স্তরটা প্রবাহিত হয়ে পার্বত্য অঞ্চল থেকে ঢাল বরাবর প্রবাহিত হয়ে এসে পাদদেশীয় অংশে অবস্থান করে। এই পাদদেশীয় অংশে যখন হিমবাহটা আসে তার মানে কি সেখানে উষ্ণতার একটু তারতম্য ঘটে। উষ্ণতার তারতম্য ঘটলেই কি হয়, সেই হিমবাহটা কিন্তু গলে যায়। আর এই পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে বলা হয় লোব। ঠিক আছে, মনে রাখবে যখনই হিমবাহ পাদদেশীয় অঞ্চলে চলে আসবে, উপত্যকা অঞ্চল থেকে বা পার্বত্য হিমবাহ যখন পাদদেশীয় অঞ্চলে চলে আসে তখনই কিন্তু সেটা গলে যায় এবং তখন সে অন্য ধরনের ভূমিরূপ আবার তৈরি করে। তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা পর্বতের ছবি। তো এই পার্বত্য অঞ্চলে আমরা কি জানি, পর্বতের উচ্চতা যত বেশি হবে তার চূড়ায় বা শৃঙ্গে বরফ জমবে, তাই তো? তাহলে ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতায় সারা বছর বরফ জমে এবং যে রেখার নিচে বরফ গলে জল হয়ে যায় তাকে বলা হয় হিমরেখা বা স্নো লাইন। কেমন? একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে কিন্তু বরফ জমতে শুরু করে, তারপরে কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আবার বরফ আর জমে না, বরফ গলে যায়, যার জন্য বলা হয় নিরক্ষরেখার তুলনায় মরু প্রদেশে হিমরেখার উচ্চতা অনেক কম হবে। উচ্চ অক্ষাংশে যদি মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগ ভেঙে যায়, সেই প্রান্তভাগ অর্থাৎ মহাদেশীয় হিমবাহের বিশাল বড় বরফের চাই সেটা কি হয়, জলেতে ভাসতে থাকে। কিভাবে ভাসে? তার জলের উপরে দেখা যায় কম অংশ, জলের ভেতরে থাকে বা জলের তলায় থাকে বাকি অংশটা, মানে বাকি বিশাল অংশটা। জলের উপরে থাকে 1/9 অংশ, জলের নিচে থাকে 8/9 অংশ। একে বলা হয় হিমশৈল বা আইস বার্গ। এই হিমশৈলের আঘাতেই টাইটানিক জাহাজ ভেঙে গিয়েছিল আটলান্টিক মহাসাগরে। হিমশৈলের উচ্চতা 100 মিটার পর্যন্ত হতে পারে। এই হিমশৈল কি হয়, জলেতে ভাসতে ভাসতে উচ্চ অক্ষাংশে যে থাকবে তা তো নয়, সেটা নিম্ন অক্ষাংশের দিকে চলে আসে। যখনই নিম্ন অক্ষাংশের দিকে চলে আসে তার মানে সমুদ্রের জল উষ্ণ সমুদ্র জলের সংস্পর্শে আসবে, তখন কি হয়, এই হিমশৈল গলে যায়। গলে গিয়ে কি করে, সেইখানে মগ্নচড়া সৃষ্টি করে। শুধু তাই নয়, হিমশৈল গলে গেলে সেই সমুদ্র জলের লবণতা এবং ঘনত্বেরও তারতম্য ঘটায়। পার্বত্য হিমবাহ যখন কোনো পর্বতের ঢাল বরাবর প্রবাহিত হয় তো সেটা তো একদম কন্টিনিউয়াস ভাবে প্রবাহিত হয় না, সেই হিমবাহের মধ্যে অনেক ফাটল থাকতে পারে। কেন ফাটল থাকতে পারে? কারণ পর্বতের ঢালের পরিবর্তন হলে হিমবাহের মধ্যে তাহলে কি হবে, ঢালের একটু কম, প্রবাহের মধ্যেও একটু তাহলে গতির কম বেশি হবে, গতির তারতম্য হবে। সেই জন্য পর্বতের যে ঢাল বরাবর হিমবাহ প্রবাহিত হতে হতে কিছু ফাটল দেখা যায়। হিমবাহ প্রবাহ পথে যদি একটা দীর্ঘ ফাটল একদম হিমবাহ থেকে এই যে পর্বত গাত্র পর্যন্ত, পর্বতের গা পর্যন্ত যে দীর্ঘ ফাটল, তাকে বলা হয় বার্গ শ্রুন্ড। এইগুলো কিন্তু কোন রকম হিমবাহের কাজ নয়, এটা হলো হিমবাহের নিজস্ব, উপত্যকা বা পার্বত্য হিমবাহের নিজস্ব একটা বৈশিষ্ট্য। এবার সেই হিমবাহ ধরো আরো প্রবাহিত হতে হতে ফের পার্বত্য অঞ্চলে ঢালের পরিবর্তন হচ্ছে। ঢালের পরিবর্তনের ফলে আবার যদি ছোট ফাটল কিছু সৃষ্টি হয় ওই বরফের স্তূপের মধ্যে, চলমান বরফের স্তূপের মধ্যে, সেই ছোট ফাটলগুলোকে বলা হয় ক্রেভাস। এই বাকসুন্ড সব থেকে বেশি বিপজ্জনক যারা মানে পর্বতারোহীদের জন্য, কারণ এই বাকসুন্ড তো একদম পুরো পর্বত গাত্র পর্যন্ত প্রসারিত। তো কেউ যদি ট্রেকিং এর সময় বাকসুন্ডে পড়ে তাকে কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল।
ক্রেভাসে হলেও তবু উদ্ধার করার সম্ভাবনা থাকে, কিন্তু বাকস্টুন্ডে হলে না সেটা খুবই বিপজ্জনক, কারণ এই বাকস্টুন্ড কিন্তু 100 মিটারেরও বেশি গভীর হতে পারে। হিমবাহটা যখন একদম প্রথম নিচের দিকে ঢাল বরাবর নামতে শুরু করছে, তখন কি হচ্ছে, পর্বতের গায়েতেই একটা ফাটল দেখা যাচ্ছে। কারণ দেখো, আমি বারবার বলি, উচ্চ পার্বত্য অঞ্চল মানে কি ঢালের পরিবর্তন, মানে ঢালের কম বেশি থাকবে। তো সেই ঢালের কম বেশির জন্য হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে, তারও কম বেশি লক্ষ্য করা যাচ্ছে, মানে তারও গতির তারতম্য হচ্ছে, গতির বৈষম্য হচ্ছে। তো একদম প্রবাহের শুরুতেই যে ফাটলটা থাকে পর্বত গাত্রে, তাকে বলা হয় ল্যান্ডক্লাফট। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু সবই হিমবাহের প্রবাহকালে নিজস্ব বৈশিষ্ট্য। এখনো কিন্তু হিমবাহ ভূমির উপরে কোন রকম কাজ শুরু করেনি। তবে আমরা দেখে নিই হিমবাহ কি কি প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে। হিমবাহ দুটো প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে, উৎপাটন বা প্লাকিং, অবঘর্ষ বা অ্যাব্রেশন। উৎপাটন কি? উৎপাটন মানে হলো যাকে বলে সমূলে উপড়ে নেওয়া। আমরা যেমন কোনো গাছ, ঠিক আছে, তাকে যেমন শিকড় সমেত সমূলে উপড়ে নিই, এখানেও ঠিক তাই হয়। মানে হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে, এই ধরো পর্বত গাত্র যখন হিমবাহটা প্রবাহিত হচ্ছে, তখন এখানে যদি কোনো পাথর থাকে বা শিলাখণ্ড থাকে, সেই শিলাখণ্ডকে উপড়ে নিয়ে অনেক দূর নিক্ষেপ করে। এর ফলে কি হয়, উৎপাদন প্রক্রিয়ার ফলে পর্বত গাত্র অমসৃণ হয়। অবঘর্ষ কি? যখন হিমবাহ প্রবাহিত হচ্ছে, হিমবাহ মানে তো একদম ফ্রেশ, মানে আমাদের ফ্রিজের বরফের মতন ফ্রেশ জলের মানে বরফ নয়, তার মধ্যে প্রচুর নুড়ি, পাথর, শিলাখণ্ড এগুলো থাকবে। তো প্রবাহিত হিমবাহের সাথে যে নুড়ি, পাথর এগুলো থাকে, সেগুলো যখন পর্বত গাত্রের তলদেশে ঘষা লেগে ক্ষয় করে পর্বত গাত্রকে, তখন তাকে বলা হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় অবঘর্ষ। ঠিক আছে, মানে মনে করো উৎপাটনের ফলে উৎপাটিত শিলাখণ্ড যখন গড়িয়ে যেতে যেতে পর্বত গাত্রকে ক্ষয় করে মসৃণ করছে। অবঘর্ষ প্রক্রিয়ার ফলে পর্বত গাত্র মসৃণ হয়, তখন সেই ধরনের কাজকে বলা হয় অবঘর্ষ। আমরা হিমবাহের যত ক্ষয় কাজ দেখব, সবই উৎপাটন এবং অবঘর্ষের ফলে সৃষ্ট ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে আজকে এই ভিডিওতে শুধুমাত্র আমি হিমবাহ সংক্রান্ত কিছু বিষয় এবং ক্ষয় কাজের প্রক্রিয়া আলোচনা করলাম। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করো। পরের ভিডিওগুলোতে আমি হিমবাহ সংক্রান্ত বাকি বিষয়গুলো নিয়ে শীঘ্রই আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।